আজকে আমাদের টপিক হচ্ছে অপারেটিং প্রফিট মার্জিন। তার জন্য আমরা একটা এক্সাম্পল নিয়ে এসেছি আগে টিসিএস এর, টাটা কনসালটেন্সি সার্ভিসেস এর। এবং এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা টেবিলে 12টা বছরের ফিগার্স কিন্তু এখানে দেওয়া আছে। ইয়ার 1 থেকে নিয়ে ইয়ার 12 পর্যন্ত 12 বছরের ফিগার্স এখানে দেওয়া আছে। কি কি দেওয়া আছে? প্রথমে দেখানো আছে বিজনেস সেলস, যেটা যার ব্যবসা করে সেই জিনিসটার সেলস যেটা করছে, সেই সেলসটা এখানে রুপিজ ইন ক্রোর্স দেওয়া আছে। প্রতিটা ফিগার কিন্তু এখানে অরিজিনাল ফিগার, রিয়েল ফিগার। এখানে রুপিজ ইন ক্রোর্স দেওয়া আছে, তার মানে 2009 সালে 27,813 টাকা বিক্রি হয়েছিল, সেলস হয়েছিল এন্টায়ার ইয়ারে। সেটা এখন 2020 সালে বলা যেতে পারে 27,813 থেকে বেড়ে গিয়ে 1,56,949 কিন্তু বিক্রি হয়েছে। এবং এই বিজনেস সেলসটা জেনারেট করতে গিয়ে প্রচুর বিজনেস এক্সপেন্সেস করতে হয়। তো সে বিজনেস এক্সপেন্সেস গুলো নিচে দেওয়া আছে। সেগুলো সব, যেটা 2009 ইয়ারে ছিল 21,424, সেটা বেড়ে গিয়ে 11,114, 1,40,840 পর্যন্ত এক্সপেন্সেস বেড়েছে। তো দুটোই কিন্তু বিজনেস রিলেটেড। কোয়াইট ন্যাচুরাল তার থেকে, যেটা সেলস থেকে যখন আমরা এক্সপেন্সেস বাদ দেবো তো আমরা অপারেটিং প্রফিটটা পাচ্ছি। এবার অপারেটিং প্রফিট তার মানে হচ্ছে বিজনেস প্রফিট, যেটাকে আমরা ইবিটটাও বলতে পারি, আর্নিং বিফোর ইন্টারেস্ট ট্যাক্স ডেপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামোর্টাইজেশন। এবার এইটা প্রতিটা ইনভেস্টরের কিন্তু এটা একটা কন্ট্রিবিউশন প্রফিটের। কেন ইনভেস্টর কিন্তু শেয়ার কিনছে প্রফিটটা আয় করার জন্য, বিজনেসের প্রফিটটাকে থেকে লাভ নেওয়ার জন্য কিন্তু শেয়ারটা নিচ্ছে। সেখানে কোম্পানির মালিকানার অংশ নিচ্ছে। তো কোয়াইট ন্যাচুরাল এই অপারেটিং প্রফিট যতটা বড় হবে, সে বিজনেসের শেয়ার হোল্ডার্স যারা আছে তাদের বেনিফিটটাও তখনই বড় হবে, কোয়াইট ন্যাচুরাল। তো অপারেটিং প্রফিট যে বড় হওয়া বা অপারেটিং প্রফিটের উপর যে এফেক্ট যেটা আছে, সেটাকে ইন অন টোটাল একটা গ্রস দেখার জন্য আমরা এটাকে মার্জিনের রূপে ট্রান্সফর্ম করেছি। কিভাবে মার্জিনের উপর ট্রান্সফর্ম করছি? যে অপারেটিং প্রফিটটা জেনারেট হচ্ছে সেটা ডিভাইড বাই সেলস যদি করে দিই, ইন্টু 100 যদি করি, তার মানে এখানে যেটা ফর্মুলাতে দেখানো আছে অপারেটিং প্রফিট ডিভাইড বাই সেলস ইন্টু 100 যদি করি, তাহলে আমরা কিন্তু একটা অপারেটিং প্রফিট মার্জিন পাচ্ছি। মানে কত মার্জিনে কাজ হচ্ছে, তার মানে হচ্ছে সোজা কথা 23% মার্জিন। মানে এটা শো করছে যে 100 টাকা যদি বিক্রি হয় তার মধ্যে 23 টাকা কিন্তু অপারেটিং প্রফিট আর্ন করতে পেরেছে। যদি 100 টাকা বিক্রি হয় তাহলে 23 টাকা অপারেটিং প্রফিট বের করতে পেরেছে কোম্পানিটা। এটা যত বাড়বে তাহলে অতখানি লাভ। এই ক্ষেত্রে কি হচ্ছে, 100 টাকা বিক্রিতে এখানে 31 টাকা বের করতে পারছে। তো একই বিক্রির কিন্তু স্কেল একই, এখানেও কিন্তু আমরা 100 টাকা দিয়ে দেখতে পাচ্ছি, এখানেও কিন্তু আমরা 100 টাকার উপরেই দেখছি। কিন্তু এখানে 23 টাকা হয়েছিল, এখানে কিন্তু তার থেকে 8 টাকা বেশি 31 টাকা হয়েছে। তো কোয়াইট ন্যাচুরাল এই বছরের যেটা বেনিফিট কিন্তু ডেফিনেটলি একটু স্কেল আপ হয়েছে, এবং তার ফায়দা কিন্তু শেয়ার হোল্ডাররা পাবে, তার মুনাফা কিন্তু শেয়ার হোল্ডাররা পাবে। কারণ এখানে অপারেটিং প্রফিট মার্জিন বেড়েছে। এবং মার্জিন বাড়ছে কেন, এটা বোঝার বিষয় হচ্ছে কিসের কিসের কোন কোন ফ্যাক্টরস উপর দিয়ে মার্জিন বাড়তে পারে। একটা হচ্ছে দেখা গেল এক্সপেন্স যেটা আছে, সেই এক্সপেন্সটাকে কন্ট্রোল করে মার্জিন বাড়তে পারে। তার মানে খরচাটাকে আমি কন্ট্রোল করছি, তা দিয়ে আমার মার্জিন বাড়তে পারে। আরেকটা হতে পারে দেখা গেল আমার কাছে প্রাইজিং করার ক্যাপাসিটি আছে, আর দেখা গেল আমি মার্কেট লিডার, আমার কাছে প্রাইজিং করার ক্যাপাসিটি আছে, আমি বেশি দাম নিতে পারছি লোকেদের কাছ থেকে। তো সেক্ষেত্রে আমরা সেলসের প্রাইজিং বাড়িয়ে আমরা কিন্তু ওখানটাতে মার্জিন বাড়াতে পারি। হয়তো প্রাইজিং এর মাধ্যমে আমরা মার্জিন বাড়াচ্ছি, বা কস্ট কন্ট্রোল করে মার্জিন বাড়াচ্ছি, বা দুটোকেই ইমপ্লিমেন্ট করে দেয়, একদিকে প্রাইজিংও বাড়ছে একদিকে কস্ট কন্ট্রোলও হচ্ছে। দুদিক দিয়ে অ্যাকশন নিয়ে আমরা কিন্তু মার্জিনটাকে বাড়াতে পারি। তো এই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এন্টায়ার 12 বছরের মধ্যে সব থেকে ভালো মার্জিন যেটা এনজয় করেছিল সেটা টিসিএস এর ক্ষেত্রে, সেটা হচ্ছে মার্চ 2014 যে ফিগারটা আমরা পাচ্ছি, 2013-14 সালের
কিন্তু খুব ভালো একটা মার্জিন এনজয় করেছিল, এবং সব থেকে কম মার্জিন এনজয় করেছিল প্রথম বছরটা, যেটা দেখা যাচ্ছে। এখন প্রেজেন্টলি যেটা আছে, অ্যাপ্রক্সিমেটলি ফ্ল্যাট একটা মার্জিন চলছে। 26, কোনো কোনো সময় 2015-তে ছিল 26, 16-তে হলে 28, আবার 17-তে 27, আবার 18-তে 26, 27, 27, মানে 27, 26 থেকে 28-এর মধ্যে কিন্তু এখন মার্জিনটা দাঁড়িয়ে আছে, অপারেটিং প্রফিট মার্জিন। তার মানে হচ্ছে এখন টিসিএস এর ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে 100 টাকা যদি সেলস হয়, তার মধ্যে দিয়ে কিন্তু 27 টাকা কিন্তু অপারেটিং প্রফিট টিসিএস কিন্তু এনজয় করে। এটাকে আমরা একটুখানি গ্রাফের মাধ্যমে বোঝাবার চেষ্টা করেছি, যেটা এখানে দেখানো আছে। গ্রাফ কি হবে, এখানে প্রথমে টিসিএস এর সেলসটা টোটাল দেওয়া আছে, 12 বছরের সেলস দেওয়া আছে, যেটা আমরা দেখছি টিসিএস এর সেলস কিন্তু সমানে সেলস কিন্তু বেড়েছে, সমানে টিসিএস এর সেলস বেড়েছে। কিন্তু আমরা এখানে যদি দেখি 6 নম্বর 7 নম্বর বছরটাকে যদি তুলনা করি, ইয়ার 6 অ্যান্ড ইয়ার 7 যদি তুলনা করি, 6 থেকে 7 নম্বর ইয়ারে কিন্তু সেলস বেড়েছে, কিন্তু 6 থেকে 7 নম্বর ইয়ারে কিন্তু প্রফিট, অপারেটিং প্রফিট বাড়েনি। কেন ভাই এরকম কেন হলো? এদিকে তো সেলস বেড়েছে কিন্তু এদিকে অপারেটিং প্রফিট কেন বাড়লো না? কারণ নিশ্চয়ই মার্জিনের হেরফের এখানে হয়ে আছে। 6 নম্বর আর 7 নম্বর বছরে দেখতে পাচ্ছি মার্জিন কিন্তু 6 নম্বর বছর থেকে 7 নম্বর বছর কিন্তু ড্রপ করে গেছে, নিচে পড়ে গেছে। তো কোয়াইট ন্যাচুরাল, সেলস বাড়া সত্ত্বেও কিন্তু শেয়ার হোল্ডারদের জন্য যে প্রফিটটা কন্ট্রিবিউট করছে, অপারেটিং প্রফিট, সেটা কিন্তু বাড়তে পারলো না। তার মানে শুধু সেলস বাড়া দেখলে হবে না, তার সঙ্গে তো অপারেটিং প্রফিট মার্জিনটা মেনটেন করতে পারছে না, ড্রপ ডাউন হচ্ছে, সেটা দেখতে হবে। কেন, আলটিমেটলি কিন্তু শেয়ার হোল্ডারের কন্ট্রিবিউশন হচ্ছে, শেয়ার হোল্ডার কোনখান থেকে লাভ পাবে, সেটা অপারেটিং প্রফিট, যেটা অ্যাবসলিউট যেটা প্রফিট আছে। তো অ্যাবসলিউট প্রফিটটা মার্জিনের উপর নির্ভর করছে। যতক্ষণ পর্যন্ত মার্জিন মেনটেন থাকছে না, বা মার্জিন বাড়ছে না, বা মার্জিন ড্রাস্টিক্যালি ডাউন হচ্ছে না, তার মানে মেনটেন থাকা, সোজা কথা। তো সেক্ষেত্রে কিন্তু সেলসের গ্রোথের একটা এফেক্ট অপারেটিং প্রফিট গ্রোথেও আমরা দেখতে পারি। কিন্তু দেখা গেল সেলস গ্রো করেছে কিন্তু এদিকে মার্জিন পড়ে গেছে, তো তার কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট আমরা অপারেটিং প্রফিটে দেখতে পাচ্ছি। সেলস 6 নম্বর থেকে 7 নম্বর বছর সেলস গ্রো করেছে, কিন্তু এদিকে 6 থেকে 7-এ মার্জিন পড়ে গেছে, সেই কারণে কিন্তু 6 থেকে 7 নম্বর বছর সেলস গ্রো করা সত্ত্বেও কিন্তু এখানে অপারেটিং প্রফিট গ্রো করতে পারলো না। এরপরে আমরা আরেকটা এক্সাম্পল তুলে ধরেছি, সেটা হচ্ছে ডিএলএফ এর। ডিএলএফ আমরা সবাই জানি একটা বড় আমাদের যেটা এনসিআর, দ্যাট মিন ন্যাশনাল ক্যাপিটাল রিজন যেটা আছে, মানে দিল্লির সারাউন্ডিংসে একটা বড় ডেভেলপার কোম্পানি, রিয়েল এস্টেট কোম্পানি। এবং এদের 1 নম্বর থেকে 12 নম্বর বছর পর্যন্ত আমাদের ইচ অ্যান্ড এভরি সেম ফিগার্স আমরা নিয়ে এসেছি। এবং এখানে আমরা যা দেখতে পাচ্ছি, প্রথম বছরে কিন্তু একটা দারুণ একটা অপারেটিং প্রফিট মার্জিন ছিল 56%। 2009 সালের ফিগারে আমরা 56% অপারেটিং প্রফিট মার্জিন দেখতে পাচ্ছি, যেটা 2020 সালে গিয়ে মাত্র 19% রয়ে গেছে, 2018 সালে মাত্র 8% রয়ে গেছে। তাহলে হেলথ, এখান দিয়েই তো আমরা ভালোভাবে বুঝতে পারছি এর শেয়ার হোল্ডারের হেলথ কি অবস্থা হয়েছে। 2009 থেকে 2020-র মধ্যে অপারেটিং প্রফিট কি দেখলেই কিন্তু আমরা বুঝতে পারছি, সেলসটা দেখলামই না, প্রথমে অপারেটিং প্রফিট মার্জিন দেখেই বোঝা যাচ্ছে যে কোম্পানির শেয়ার হোল্ডারে কি দুর্গতি হয়েছে এখানটা। কেন, যেখানে অপারেটিং প্রফিট মার্জিন, যেটা এখানে এই যে 3 নম্বর কলামে যেটা শো করছে, যেটা অ্যাবসলুটলি এত উপরে ছিল, সেটা ড্রপ ডাউন করে কোন জায়গায় চলে এসছে। যতই সেলস গ্রো করুক, কিন্তু হচ্ছে মুনাফা কিন্তু গ্রো করতে পারে না তুলনামূলকভাবে, কেননা হিউজ ওয়েতে অপারেটিং প্রফিট মার্জিন পড়ে গেছে। এবং যেটা অরিজিনাল ফিগার, সেটা দেখতে পাচ্ছি সেলস কোনো মতে গ্রো করছে না, সেলস ফ্ল্যাট দাঁড়িয়ে আছে। একদিকে সেলস গ্রো করতে পারছে না, অবস্থাটা ভেবে দেখুন, এখানে সেলস গ্রো করতে পারছে না, এদিকে অপারেটিং প্রফিট মার্জিন পড়ে যাচ্ছে। তো কি হবে, অপারেটিং প্রফিট যেটা আছে পড়ে যাবে। আলটিমেটলি এটা কারা লুজার হবে, শেয়ার হোল্ডার তারাই লুজার হবে। তবে তাই তো দেখতে পাচ্ছি এখানে সেলস বাড়াতে পারলো না, সেলসের ড্রপ ডাউন আসছে, লাল রঙের দাগ দিয়ে দেখানো হয়েছে, এখানে এই দাগ দিয়ে দেখানো হয়েছে।
কিন্তু অপারেটিং প্রফিট সেলসও পড়ে যাচ্ছে, অপারেটিং প্রফিট মার্জিনও পড়ে যাচ্ছে। তা আলটিমেটলি কি হচ্ছে, অপারেটিং প্রফিট খুবই এখানে অনেক ড্রপ ডাউন হয়ে গেছে এখানটাতে। এখানে 9 নম্বর আর 10 নম্বর বছরের মধ্যে একটা খুব সুন্দর তুলনা করে দেখানো হয়েছে 9th ইয়ার আর 10th ইয়ারের মধ্যে। এখানে 9 থেকে 10th ইয়ারে ডেফিনেটলি সেলস ড্রপ ডাউন হয়েছে, অবশ্যই ড্রপ করেছে 9 থেকে 10th ইয়ারে সেলস। কিন্তু আমরা দেখতে পাচ্ছি অপারেটিং প্রফিট কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি পড়ে গেছে। কেন? তার অ্যাবসলিউট কারণ হচ্ছে মার্জিন। কেন? 9 নম্বর বছর থেকে 10 নম্বর বছরে মার্জিন কিন্তু হিউজ ড্রপ করেছে। সেই হিউজ ড্রপের কারণে কিন্তু অপারেটিং প্রফিট এতখানি পড়ে গেছে। তার মানে সেলসটা তো মেনটেন থাকা দরকার আছে, বা সেলস গ্রো করা তো দরকার আছে। শুধু সেলস গ্রো করলাম আর এদিকে মার্জিন পড়ে যাচ্ছে, তা দিয়ে লাভের লাভ কিচ্ছু হবে না। আমাদেরকে অ্যাজ এ যখন ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবো কোনো একটা কোম্পানির, সেক্ষেত্রে কিন্তু সেলসের গ্রোথের সঙ্গে সঙ্গে অপারেটিং প্রফিট মার্জিন মেনটেন রাখতে পারছে কিনা, বা এটাকে গ্রোথ আনতে পারছে কিনা, বা অন্যদিকে আমরা দেখতে পাই যে ড্রপ ডাউন যাতে না হয়, তো সেটা যদি পারে তাহলে সেলস গ্রোথের পুরো বেনিফিটটা কিন্তু অপারেটিং প্রফিট গ্রোথের মধ্যে আমরা দেখতে পারবো। আদারওয়াইজ কিন্তু অপারেটিং প্রফিট কিন্তু আমরা প্রফিটের কোনো গ্রোথ আমরা দেখতে পারবো না। এবং সে ধরনের কোম্পানিজ গুলোকে একটু অ্যাভয়েড করা উচিত, যে ক্ষেত্রে দেখা যাচ্ছে সেলস গ্রো করছে বা সেলস গ্রো করছে না, এবং যেটা ডিএলএফ এর ক্ষেত্রে কি হয়েছে, সেলসও গ্রো করছে না, অপারেটিং প্রফিট মার্জিন এদিকে পড়ে যাচ্ছে। এই ধরনের কোম্পানিতে একটু লং টার্ম যারা ইনভেস্টার্স আছে তারা টাকা বানাতে পারেনি। কেন? সেলস একদিকে ড্রপ ডাউন করছে, তার সঙ্গে অপারেটিং প্রফিট মার্জিন ড্রপ ডাউন করছে, তো কয়টা জনের প্রফিট পড়ে যাচ্ছে, তো কোথা থেকে মুনাফা বানাতে পারবে এদের শেয়ার হোল্ডাররা? তো সেখানে এই ধরনের কোম্পানি যারা আছে সেখানে একটু অ্যাভয়েড করা উচিত। কিন্তু উল্টো দিকে যখন টিসিএস এর মতন কোম্পানি, যেটা আমরা একটু আগে দেখলাম উপরে, যে যেখানে সেলস বেড়েছে তার সঙ্গে অপারেটিং প্রফিট মার্জিনটাকে মেনটেন করতে পারছে সমানে, 1 2 3 4 5 6 বছর ধরে টোটালি মেনটেন করে বসে আছে, তো কোয়াইট ন্যাচারাল তার এফেক্ট কিন্তু আমরা অপারেটিং প্রফিটে দেখতে পাচ্ছি, এবং আলটিমেটলি তার এফেক্ট কিন্তু স্টক মার্কেটেও আমরা দেখতে পাচ্ছি। এবার এই জিনিসটাকে আমরা জাস্ট একটুখানি দুটো কোম্পানির মধ্যে দিয়ে দেখাবার চেষ্টা করেছি, দুটো সেক্টরের মাঝখান দিয়ে। একটা হচ্ছে আইটি সেক্টরের 4টে কোম্পানি আমরা কনসিডার করেছি, এবং এফএমসিজি সেক্টরের 5খানা কোম্পানি কনসিডার করেছি। এবং আইটি সেক্টরের মধ্যে যে 4টে কোম্পানি আছে তার মধ্যে টিসিএস, ইনফোসিস, এসিএল টেক, উইপ্রো। আমরা যখন কোন একটা সেক্টরকে অ্যানালাইসিস করি, তো সেক্ষেত্রে কিন্তু কোম্পানি ওয়াইজ করে আমরা দেখি। যেটা লেটেস্ট 2020 যে ফিগার্স গুলো আছে সেটা দিয়ে আমরা দেখছি। সেখানে দেখতে পাচ্ছি যে টিসিএস এবং ইনফোসিস কিন্তু একটা মোটামুটি ধারে কাছে সমান, টিসিএস, ইনফোসিস, এইচসিএল টেকও বলা যেতে পারে। 29 28 29% অপারেটিং প্রফিট মার্জিন কিন্তু ওরা এনজয় করছে। তার মানে 100 টাকা যদি ওখানে বিক্রি হয় তার মধ্যে দিয়ে 29 টাকা ওরা অপারেটিং প্রফিট লাভ আর্ন করছে, অপারেটিং প্রফিট এনজয় করছে। কিন্তু একই সেক্টরে কাজ করা সত্ত্বেও কিন্তু উইপ্রোতে অপারেটিং প্রফিট মার্জিন কিন্তু খুবই কম, সেটা হচ্ছে 23%, 23%। উইপ্রোতে অপারেটিং প্রফিট মার্জিন 23%। তো কোয়াইট ন্যাচুরাল যারা উইপ্রোর শেয়ার হোল্ডার, তার থেকে তার যেটা বলা যেতে পারে অপারেটিং প্রফিট, যেটা গ্রস অপারেটিং প্রফিট যেটা থাকছে তাদের জন্য, তার থেকে কিন্তু টিসিএস বা ইনফোসিসের ক্ষেত্রে কিন্তু গ্রস অপারেটিং প্রফিট কিন্তু অনেক বেশি থাকছে, যেহেতু ওখানে অপারেটিং প্রফিট মার্জিনটা কিন্তু বেশি। তো এটা একটা লক্ষ্য করার বিষয়, যখন কোনো আমরা কোম্পানি ওয়াইজ যখন আমরা একটা কম্পারিজন স্টাডি করি, সেক্ষেত্রে কিন্তু অপারেটিং প্রফিট মার্জিনটা কিন্তু আমাদেরকে অবশ্যই খেয়াল করা উচিত। এবং তার পাশাপাশি কিন্তু আমরা এফএমসিজি সেক্টরে 5টা কোম্পানি নিয়ে এসেছি। তার মধ্যে এইচইউএল আছে, হিন্দুস্তান লিভার, ব্রিটানিয়া, নেসলে, ডাবর অ্যান্ড মারিকো। তার মধ্যে পরিষ্কার দেখতে পাচ্ছি যে এইচইউএল আর নেসলে যে অপারেটিং প্রফিট এনজয় করছে, অপারেটিং প্রফিট মার্জিন যেটা এনজয় করছে 25%-এর, সেটা কিন্তু ডাবর বা ব্রিটানিয়া এনজয় করতে পারছে না। ব্রিটানিয়ারও অপারেটিং প্রফিট মার্জিন 21%, এবং ডাবরেরও অপারেটিং প্রফিট মার্জিন কিন্তু 21%। কিন্তু সেক্ষেত্রে কিন্তু মানে সেম সেলস, সেম সেম 100 টাকা সেলসের উপর দিয়ে এইচইউএল কিন্তু 25 টাকা অপারেটিং প্রফিট আর্ন করছে, ডাবর কিন্তু তার থেকে
4 টাকা কম 21 টাকা অপারেটিং প্রফিট আর্ন করছে। তো এইগুলো একটা দেখার বিষয় আছে, যেখান থেকে আমাদেরকে একটা ডিসিশন নেওয়ার সময় আমাদের হেল্প করে। এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার সময় যখন কোনো একটা কোম্পানি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করা হয়, সেক্ষেত্রে কিন্তু অপারেটিং প্রফিট মার্জিনটা কিন্তু খুবই বড় একটা রোল প্লে করে। আমরা জেনারেলি যে কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন গ্রো করছে বা যে কোম্পানি অপারেটিং প্রফিট মার্জিন মেনটেন করতে পারছে হায়ার লেভেলে এবং তার সঙ্গে সেলস গ্রো করছে, এইগুলোকে জেনারেলি আমরা প্রায়োরিটি দিই। সিলেকশনের সময় আমরা কিন্তু আমাদের শর্টলিস্টিং করি, এবং যে ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কোম্পানির সেলস ড্রপ ডাউন হচ্ছে, যেটা আমরা ডিএলএফ এর ক্ষেত্রে দেখলাম, তার সঙ্গে অপারেটিং প্রফিট মার্জিনও ড্রপ ডাউন হচ্ছে, তো এই ধরনের কোম্পানিজ থেকে একটুখানি অ্যাভয়েডেন্স রাখাটা আমার মনে হয় পোর্টফোলিও বিল্ড আপের জন্য খুবই লাভজনক হতে পারে।